ব্যাংকে তারল্য ফেরাতে অদ্ভুত প্রস্তাব, সাময়িকভাবে 500-1000 টাকার নোট বাতিল চান সরকার দলীয় এমপি। কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি ও দুজনকে হত্যা মামলার রায়। ডিএমপির সাবেক কমিশনার সহ 3 পুলিশের মৃত্যুদণ্ড। রাজধানীর মোহাম্মদপুরে র্যাবের অভিযান, পাটালি গ্রুপের নেতা শামীম সহ 8 জন গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার। স্বাগত স্টার নিউজের সঙ্গে আছি আমি ওমর ইনান। শুনছিলেন শিরোনাম। ব্যাংকে নগদ টাকার সংকট কমাতে সংসদে অদ্ভুত প্রস্তাব দিলেন বিএনপি দলীয় সংসদ সদস্য মাহবুব উদ্দিন খোকন। বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, সাময়িকভাবে 500-1000 টাকার নোট বাতিল করা যেতে পারে। একই সময়ে তিনি বলেন, দেশে এত ব্যাংকের প্রয়োজন নেই। মানুষের হাতে থাকা কালো টাকা বের করে আনতে 2016 সালে ভারতের মোদী সরকার 500 ও 1000 রুপির নোট বাতিল করেছিল। এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে গিয়ে ব্যাপক চ্যালেঞ্জের মুখে পড়ে প্রশাসন। জনভোগান্তি এমন পর্যায়ে যায় যে ক্ষমতার মসনদই নড়ে ওঠে। এবারে বাংলাদেশেও এমন এক প্রস্তাব করে বসলেন সরকার দলীয় সংসদ সদস্য মাহবুব উদ্দিন খোকন। সাধারণ মানুষের হাতে থাকা নগদ টাকা ব্যাংকে রাখতে রোববার জাতীয় সংসদে তিনি 500 ও 1000 টাকার নোট বাতিলের প্রস্তাব করেন। আমরা 500 টাকা 1000 টাকার নোটটা আমরা ব্যান করে দিই না। 2 মাসের মধ্যে টাকা জমা দিতে বলি, লিগ্যাল করতে পারবে। যদি ট্যাক্স ফাইলে টাকা না থাকে 25% টাকা দিয়ে লিগ্যাল করবে। দেখা যাচ্ছে আমার বাজার ঘাটতি ফিল আপ হয়ে যাবে, 2 লক্ষ 2.5 লাখ প্রায় ব্যাংকের টাকা লিগ্যাল হয়ে যাবে টাকাটা। এ সময় তিনি দেশের অর্থনীতির আকার অনুযায়ী এত বেশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রয়োজন নেই বলেও কড়া সমালোচনা করেন। টাকা নাই, ব্যাংক উঠে হয়ে গেছে। এত ব্যাংক দরকার কি বাংলাদেশে? এত ব্যাংক দরকার নেই বাংলাদেশে। এমপি হলেই তার একটা ব্যাংক লাগবে, এমপি হলেই নেতা হলেই তার লিজিং কোম্পানি লাগবে। প্র্যাকটিস বন্ধ করতে হবে, ব্যাংক কমে ফেলতে হবে। ব্যাংক দরকার নেই, ব্যাংক জনগণের টাকা দিয়ে ব্যাংকে ঘাটতি পূরণ করতে হয়, ব্যাংক কমায় ফেলতে হবে। রোববার আলোচনায় সংসদ সদস্যরা বাজেটের বিভিন্ন দিক তুলে ধরে এর বাস্তবায়নের উপর জোর দেন। মঙ্গলবার পাশ হচ্ছে 2026-27 অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেট। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ, ঢাকা। বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান স্পারসো পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে রাজধানীর শেরবাংলা নগরে অবস্থিত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠানটি পরিদর্শন করেন তিনি। পূর্ব নির্ধারিত কর্মসূচির বাইরে আকস্মিক পরিদর্শনে যান প্রধানমন্ত্রী। এ সময় প্রতিষ্ঠানটির প্রতিটি বিভাগ ঘুরে দেখেন এবং কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মত বিনিময় করেন। এরপর স্পারসোর বিভিন্ন বিভাগের কর্মকর্তারা তাদের উদ্ভাবন, গবেষণা এবং চলমান কার্যক্রম সম্পর্কে প্রধানমন্ত্রীকে বিস্তারিত অবহিত করেন। স্পারসোকে একটি আধুনিক, যুগোপযোগী, স্বনির্ভর এবং জাতীয় নিরাপত্তা ও উন্নয়নে কার্যকর অবদান রাখতে সক্ষম মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলি এবং আরও 2 জনকে হত্যা মামলায় হাবিবুর রহমান সহ 3 পুলিশ কর্মকর্তার মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে এক আসামির যাবজ্জীবন এবং আরেক আসামিকে 20 বছরের কারাদণ্ড দেন আদালত। রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট হলেও আপিলের সিদ্ধান্ত জানিয়েছে আসামি পক্ষ। মাত্র কয়েক সেকেন্ড বাঁচার মৃত্যুর মাঝখানে ঝুলছিলেন আমির হোসেন, কিন্তু তবুও রক্ষকের পোশাকে থাকা পুলিশের বুলেটে তাকে ঝাঁঝরা হতে হয়। 2024 সালের 19 জুলাই রামপুরার এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশ জুড়ে শুরু হয় সমালোচনার ঝড়। ওই দিন বনশ্রীতে পুলিশের গুলিতে নিহত হন মোহাম্মদ নাদিম নামের এক ব্যক্তি। এছাড়া বাসার নিচে আইসক্রিম কিনতে গিয়ে 7 বছরের শিশু বাসিত খান মুসার মাথাভেদ করে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় তার দাদি মায়া ইসলামের। আর চিরতরে পঙ্গু হয়ে যায় শিশু মুসা। 5 আগস্ট ফ্যাসিবাদী সরকারের পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুরু হয় ওই ঘটনার বিচার।
সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ আসামিদের বিচারের কাঠগড়ায় দাঁড় করায় রাষ্ট্রপক্ষ। দীর্ঘ ৮ মাসের শুনানি এবং যুক্তিতর্ক শেষে রোববার আলোচিত এ মামলায় রায় দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। Accused DMP Commissioner Habibur Rahman, Riti Rashidul Islam and OC Mushir Rahman are found liable under all the 3 charges. রায়ে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, খিলগাঁও অঞ্চলের সাবেক এডিসি রাশেদুল ইসলাম এবং রামপুরা থানার সাবেক ওসি মশিউর রহমানকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। আর সাবেক এসআই তরিকুল ইসলাম ভুইয়াকে যাবজ্জীবন কারাদণ্ড ও সাবেক এএসআই চঞ্চল চন্দ্র সরকারকে দেওয়া হয়েছে ২০ বছরের কারাদণ্ড। আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা এই রায়ে সন্তোষ প্রকাশ করছি। আমরা মনে করি যে আমাদের যে শহীদ পরিবার এবং আহতর পরিবার তারা ন্যায় বিচার পেয়েছেন এবং তারাও এর একইভাবে আমাদের সাথে সন্তোষ প্রকাশ করছে। রায় হলেও মামলার ৫ আসামির মধ্যে কেবল সাবেক এএসআই চঞ্চল চন্দ্র সরকার গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। বাকি ৪ আসামি এখনও পলাতক। আমরা এই রায়ের কপি আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা পাঠাবো এবং সেটা যদি তারা বিদেশের পলাতক থাকে, আমরা যদি এই তথ্য প্রমাণ পাই তাহলে তার পরিপ্রেক্ষিতে ইন্টারপোলের সাহায্য আমরা নিব। অন্যদিকে রায়ের সঙ্গে দ্বিমত জানিয়ে আপিল করার কথা জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবীরা। আমার ক্লায়েন্ট, তার কাছে কোনো অস্ত্র ছিল না। 19শে জুলাই সে টেলিভিশন সেন্টারে ডিউটিতে ছিল, সিডিআরে সেটা বলা আছে, সিসিতে সেটা বলা আছে এবং অ্যাটেন্ডিং সার্কামস্ট্যান্সেস সম্পূর্ণ তাই বলে। আমরা এই রায়ের বিরুদ্ধে অনারেবল সুপ্রিম কোর্ট অ্যাপিলেট ডিভিশনে যাব। এই রায়ের মাধ্যমে রাষ্ট্রীয় বাহিনীর সদস্যদের দায় মুক্তির সংস্কৃতির বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ বার্তা দেওয়া হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ইমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা। রাজধানীর মোহাম্মদপুরে র্যাবের অভিযানে পাটালি গ্রুপের নেতা শামীম সহ গ্রেপ্তার হয়েছেন ৮ জন। উদ্ধার করা হয়েছে অস্ত্র ও গুলি। রাজধানীর কারওয়ান বাজারের র্যাব মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে এলিট বাহিনী জানায়, ছিনতাইয়ের প্রস্তুতিকালে গ্রেপ্তার হন খোকন মুন্সি ও সজীব ব্যাপারী। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে পাটালি গ্রুপের নেতা শামীমকে গ্রেপ্তার করে র্যাব। পরে গ্রেপ্তার করা হয় আরও ৫ জনকে। একই পরিবারের ৭ জনকে কুপিয়ে জখম করার মামলার আসামি তারা। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, 2 রাউন্ড গুলি, 2টি চাইনিজ কুড়াল, 2টি চাপাতি ও একটি তরবারি। রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বসিলা এলাকায় কুখ্যাত ছিনতাইকারী চক্র পাটালি গ্রুপের সদস্যরা ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব 2 এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে পাটালি গ্রুপের শীর্ষ নেতৃত্বদানকারী মোহাম্মদ শামীম পাটালির সহযোগীদ্বয় মোহাম্মদ খোকন মুন্সি ও সজীব ব্যাপারীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের তথ্যের ভিত্তিতে একই রাতে অভিযান পরিচালনা করে র্যাব 2 এর একটি আভিযানিক দল পাটালি গ্রুপের শীর্ষ নেতৃত্বদানকারী মোহাম্মদ শামীম পাটালি চন্দ্রিমা মডেল টাউন হতে একটি বিদেশি অস্ত্র ও 2 রাউন্ড তাজা গুলি সহ গ্রেপ্তার হয়। ওয়াসার উন্নয়ন প্রকল্প এখন নগরবাসীর আতঙ্কের নাম। বর্ষা ঘনিয়ে আসতেই মাঠে নেমেছে তারা। পয়ঃনিষ্কাশনের জন্য খোঁড়া হচ্ছে 500 কিলোমিটার সড়ক। এরই মধ্যে রাজধানীর নানা এলাকায় তৈরি হয়েছে তীব্র জনদুর্ভোগ। তবে তা 2 দিনের মধ্যে ঠিক করার আশ্বাস দিয়েছেন সংস্থাটির এমডি। ঢাকা স্যানিটেশন ইমপ্রুভমেন্ট প্রকল্পের আওতায় 2 সিটি কর্পোরেশন মিলিয়ে প্রায় 500 কিলোমিটারের বেশি সড়ক কাটতে যাচ্ছে ঢাকা ওয়াসা। খিলগাঁওয়ের সিপাহীবাগ টেম্পো স্ট্যান্ড এলাকা, ব্যস্ত সড়কের মাঝখানেই খোঁড়া হয়েছে গর্ত। চারপাশে টিন দিয়ে ঘেরা, বন্ধ প্রায় সব ধরনের যান চলাচল। একই অবস্থা নবাববাড়ির মোড়েও। তবে এখানে কোনো রাগঢাক নেই। খোলা এই গর্তে পড়ে নিয়মিত আহত হচ্ছেন পথচারী। জীবনের ঝুঁকি নিয়েই চলাচল করছেন স্থানীয়রা। গত রমজানের আগে থেকেই বন্ধ রাস্তা। একদিন শ্রমিক এলে পরে 10 দিনই কাজ বন্ধ। রাতে অল্প বিস্তর আনাগোনা থাকলেও দিনে দেখা মেলে না ঠিকাদারের। কাজ কবে শেষ হবে জানেন না কেউ। বসানো হয়নি কোনো সাইনবোর্ডও। ঠিকমতো কাজ করে না, একদিন কাজ করে বা 5 দিন কাজ করে, তারপর থেকে আর কাজ করে না। অনেক জাম লেগে থাকে আর বৃষ্টিতে রোড তোলা যায়, পানি হয়ে যায় অনেক। এটা কাটা যাচ্ছে আপনার পরে 2 মাস ধরে, আর ওইটা কাটছে আপনার আজকে পড়ায় 1 বছর হয়ে গেছে। 1 বছর পরে এটা যদি বৃষ্টি হয় তাই মানুষের বাইক লিয়ে পুরো জায়গা, অনেক গাড়ি অ্যাক্সিডেন্ট নিতেছে। জায়গায় জায়গায় খাতা করে থুয়া জায়গা
আর এই যেভাবে মেশিনপত্র হালিয়ে তারা জায়গা তারা কোনো কাজকর্ম করে না। এসব অভিযোগ নিয়ে জানতে ঢাকা ওয়াসায় যোগাযোগ করা হলে চিরাচরিত সেই দায় এড়ানোর চেষ্টা ব্যবস্থাপনা পরিচালকের। বলছেন শুধু ওয়াসা নয়, রাস্তা খোঁড়ায় যুক্ত আরও একাধিক প্রতিষ্ঠান। পাশাপাশি দিলেন দুদিনের মধ্যে সড়ক মেরামতের অবিশ্বাস্য আশ্বাস। এই প্রকল্পটা হলো সম্পূর্ণ রূপে অধিক টাকাটা মূলত বৈদেশিক এবং কন্ট্রাক্টরও বিদেশি। আন্তর্জাতিক টেন্ডারের মাধ্যমে কাজটা হচ্ছে। আমরা খুব দ্রুততার সাথে একটু করে এলাকা কাটবো, ওটা আবার দ্রুত করবো, 2 দিনের বেশি যাতে না থাকে জানেন। ওয়াসার এমডির এই আশ্বাস যে শুধু কথার কথা, তার প্রমাণ মিলেছে মাঠেই। তবে এই পুরো প্রকল্প ও জনদুর্ভোগের বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক। ইমার্জেন্সি পানির জন্য এই কাজটা তারা করছে। সামনের দিনগুলো থেকে আমরা এখনও কিন্তু সমন্বয় করেই করছি। কিছু কিছু ইমার্জেন্সি বেসিক থাকে, সেগুলিকে করতে হবে। কিছু করা থাকে, মানুষ পানি না খেয়ে মরতে পারবে না, সেই কারণে এই কাজটা করা। এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। এরকম কোনো বিষয় যদি থেকে থাকে সেটা ওয়াসার সাথে আমি একটু কথা বলে জানতে পারবো। উন্নয়নের নামে এমন সমন্বয়হীন খোরাখুরি আর কতদিন সইবেন নগরবাসী? আশ্বাস আর বাস্তবতার এই ফারাক ঘুচবে কবে? এখন সেই প্রশ্নের জবাব খুঁজছেন নগরবাসী। সুমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা। শিশুদের সুরক্ষার বিষয়ে উদাসীন ছিল অন্তর্বর্তী সরকার, এমন অভিযোগ করেছেন স্বাস্থ্যমন্ত্রী। বলেছেন সরকারি উদ্যোগের অভাবেই দেশ জুড়ে বেড়েছিল হামির প্রকোপ, বন্ধ ছিল সুরক্ষামূলক টিকা দান কর্মসূচি। এদিন সারা দেশে একযোগে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন সরদার মোহাম্মদ শাখাওয়াত হোসেন। সারা দেশে একযোগে শুরু হয়েছে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। টিকার আওতায় আনা হবে 2,40,00,000 শিশুকে। সকালে শাহবাগে শহীদ আবু সাইদ কনভেনশন হলে নিজ হাতে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় সরকারি উদ্যোগের প্রশংসা করেন শিশুদের অভিভাবকরা। আজকাল যুগে অনেক বাচ্চারা অসুস্থ হয়ে পড়তেছে, তো তাই আমি আমার ইয়াকে উপর মানুষ জানাতেছি যে আমার ছেলেকে টিকাটা দিয়েছে, আমার জন্য অনেকটা খুশি হয়েছে। আমি বিগত 1 বছরে পাইনি, কারণ 1 বছরে ক্যাম্পিংও হয় নাই, যে কারণে আমরা জানি হামের প্রাদুর্ভাবও কিন্তু অনেকটা বের হয়েছে, বা আমাদের অনেক সন্তানও হারাইছে আমাদের কাছ থেকে। খারাপই মনে হচ্ছে যে বন্ধ ছিল, এখন আবার চালু হয়েছে, অনেক খুশি। অভিভাবকদের মতো স্বাস্থ্যমন্ত্রীও শিশু সুরক্ষার বিষয়ে অভিযোগের কাঠগড়ায় দাঁড় করান অন্তর্বর্তী সরকারকে। মিজেলস নামক যে ব্যাধিটি মারাত্মকভাবে আমাদের বাচ্চাদেরকে আক্রমণ করেছিল, তখন আমাদের ভিটামিন ডি ক্যাপসুলটা আমাদের হাতে ছিল না। ভিটামিন এ আমরা ইউনিসেফের মাধ্যমে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন এ ক্যাপসুল আমরা সংগ্রহ করেছি। আমাদের হাতে বর্তমান 2,60,00,000 ভিটামিন এ লাল এবং নীল আমাদের হাতে স্টক রয়েছে। শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিতে মায়ের দুধের বিকল্প নেই বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। ক্যাপসুলের পাশাপাশি জন্মের পরে বাচ্চাদেরকে মায়ের শাল দুধ যেন দেওয়া হয়, আপনারা একটু প্রচার করবেন, এটা আমাদের সবার দায়িত্ব। এদিকে সকাল থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 54টি ওয়ার্ডের 1905টি স্পটে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন শুরু হয়। আমরা হাম রুবেলা টিকার সময় যেমন অ্যাম্বুলেন্সকে ব্যবহার করেছি, একইভাবে আমরা এইবারে যদি কোনো শিশু বা আমাদের সন্তানেরা তাকে বাদ পড়ে থাকে, তাকে অ্যাম্বুলেন্স দিয়ে নিয়ে এসে আমরা এখানে তাদেরকে ভিটামিন এ ক্যাপসুল আমরা খাওয়াবো। আগামী 4 দিন সারা দেশে চলবে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। জিসান আহমেদ, স্টার নিউজ, ঢাকা। ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ফুটবল টুর্নামেন্টে অতিথিদের দাওয়াত দেয়া নিয়ে বিরোধের জেরে হয়েছে রক্তক্ষয়ী সংঘর্ষ। প্রায় 5 ঘন্টা ধরে চলা সংঘর্ষে 5 পুলিশ সদস্য সহ আহত হয়েছেন অন্তত 20 জন। সংঘর্ষের জেরে প্রায় 3 ঘন্টা যান চলাচল বন্ধ ছিল ফরিদপুর বরিশাল মহাসড়কে। ফরিদপুরে ভাঙ্গার পুকুরিয়া বাসস্ট্যান্ড এলাকা। দিনের আলো ফুটতেই অস্ত্রসজ্জিত হয়ে সংঘর্ষে জড়ায় প্রায় 20 গ্রামের মানুষ। ধীরে ধীরে বেলা গড়াতে থাকে, সংঘর্ষও চলতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার সেল ছোড়ে পুলিশ, তবে কাজ হয়নি তাতে। উভয় পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া আর ইটপাটকেল নিক্ষেপে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। ইটপাটকেলের আঘাতে আহত হন 5 পুলিশ সদস্য। দোকানপাট বন্ধ, অনেক দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেকেই গাড়ি ঘোড়া ভাঙচুর হয়েছে, তারপরে ইটপাট খেলে অনেকে আক্রান্ত হয়েছে। গতকালকে যে এই রাত্রে থেকে থানার কর্মকর্তারা এটা চেষ্টা করছে মেটানোর জন্য, সকালবেলা মানিকদা ইউনিয়নের যে 4 গ্রামের লোকজন এরাও এসে উপস্থিত হয়, যাতে দূরের লোকজন এরা এসে স্ট্যান্ডে কোনো আক্রমণ করতে না পারে। কিন্তু তারপরও যেটা ঘটার সেটা তো ঘটেই গেল। আমি হামিদি বাস স্ট্যান্ডে দীর্ঘ 4 থেকে 5 ঘন্টা বাসে বসা ছিলাম।
পরে বিরক্ত হয়ে আমি বাস থেকে নেমে পড়ি, তারপর আর ফরিদপুর যাওয়া হয় না, আমি এখন এখানে অবস্থান করছি। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে পিছু হটতে বাধ্য হয় পুলিশ। সংঘর্ষকারীরা ফরিদপুর বরিশাল মহাসড়ক দখলে নিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। অতিরিক্ত পুলিশ মোতায়েনের পর বেলা 12:30টার দিকে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। ধীরে ধীরে মহাসড়কে স্বাভাবিক হয় যান চলাচল। এই কমিটি নিয়ে কে কমিটিতে থাকবে না থাকবে এই নিয়ে তাদের মধ্যে কিছুটা মনোমালিন্য ছিল। এছাড়াও পুকুরে স্ট্যান্ডটা নিয়ে একটু সমস্যা আছে। 8টা সাড়ে 8টার দিকে উভয় পক্ষেরই প্রায় হাজার লোক নিয়ে তারা অলরেডি দেশীয় অস্ত্রশস্ত্র সহ তারা শোডাউন করতেছে। দুপক্ষের এই ঝামেলা থামানোর গিয়ে আমাদের কিছু পুলিশ সদস্য অলরেডি দেশীয় অস্ত্র বা ওই যে ইটের আঘাতে কিছুটা আহত হয়েছে। শনিবার হামিরদি ইউনিয়নে একটি মাদক বিরোধী ফুটবল খেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিথি দাওয়াত দেয়া নিয়ে বিরোধ থেকেই এমন রক্তক্ষয়ী সংঘর্ষ। আহত উভয় পক্ষের বেশ কিছু মানুষ। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। এই ছিল স্টার নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ।